দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং এই সরকার অবৈধ সরকার, জনগণের ভাষা বুঝে না। আবারও শিক্ষার্থীরা কেঁপেছে ডক্টর ইউনূসের ওপর। দেশ এখন কোন দিকে যাবে? দেশের অবস্থা কখন স্থির হবে? আমাদের যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আমাদের প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। সমন্বয়করা ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে, কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেইমানিটা করলো, সেটা হলো ডক্টর ইউনূস। এদিকে আবার যে শিক্ষার্থীরা তাকে ক্ষমতায় বসিয়েছিল সেই শিক্ষার্থীরাই এখন রাজপথে তাণ্ডব করছে। দাবি একটাই যে এই সরকারের পদত্যাগ চাই। ভারত যে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে বাংলাদেশের কাছে, কি আকুতি? ঝুঁকাঙ্গা নেই সালা, ডক্টর মোহাম্মদ ইউনূস কাকে ঝুঁকবে না। গতকালকে থেকে যে আশঙ্কা করা হচ্ছিল যে ইয়া বড় ড্রামের মতন ছবি দেখছেন, ড্রামও তো না। আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব এটা কি বলবো, যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দল চেষ্টা করতেছে। ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল, ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাটন করবে। আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি, আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি। স্বাধীনতার 53 বছর পরে এসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম। ওগুলো পড়লে এগুলো জব ওখানেই পেয়ে যাবে, এটা নতুন করে আর জব খুঁজতে হবে না। এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি, ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথার থেকে এটাও বুঝতে পারতেছে না। কাজে এগুলো হলো করি এবং একজন উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তিনি সশরীরে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা করার এই অধিকারটুকু কারণে, এবং এটি কেউ করতে পারে না। বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত, তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে। কারণ বিগত 16 বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশের আজকে এই অবস্থা। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ডক্টর ইউনূসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। Madam Speaker, I will not go into the details of the law. তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল। এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকেরা আছেন, তারা যদি থাকতেন আরো সুবিধা হতো। Madam Speaker, যদিও পার্লামেন্ট বলে, সংবিধান বলে ল ইজ ইকুয়াল, বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল।
111-এ দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিষ তেলে রাখা হয়েছে, কিন্তু 2 নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে। এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন। ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে, ইমিউনিটি আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কার্ভ করে যেতে পারে। ডক্টর ইউনুস, আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড 65 বা 70 ইয়ার্স ওল্ড, বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত। মাননীয় স্পিকার, ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্নড। 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্নড। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট উই আর কনসার্নড, উই আর লুকিং ইনটু দ্য ম্যাটার। ডক্টর ইউনুস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। ডক্টর ইউনুসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত। আই হ্যাভ উইটনেসড ইট। আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড, দিস ইজ ইউনুস অ্যালার্জি। আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা আমাদের সার্বভৌমত্ব, কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন। এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স, এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে, আমরা তাদের কাছে যে হাত পাততেছি, 2 নেত্রীর মনোমালিন্য হচ্ছে, নির্বাচনে যাব কি যাব না, আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে, এখানে ভিড় লেগে যাচ্ছে, আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার। এটা সার্বভৌমত্ব ব্যাপার না, এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার। সংসারের কথা আসতেছে, এক্সকিউজ মি, আই উড অ্যাপ্রিশিয়েট ইফ ইউ লেট মি ফিনিশ। Yes, please, uninterruptedly. Thank you. Yes, you should know it. আমি আরেকটা কথা। সম্মানিত ভিউয়ার্স, পাত্তলের আগুনঝরা বক্তব্য শুনে সকল সংসদ সদস্যরা অবাক হয়ে শুধু বক্তব্যগুলো শুনতেছেন। তো চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি, তারপর এই বিষয় নিয়ে কথা বলি। বলতে চাই সন্ত্রাসের কথা আপনি বলেন, একটা চেইন অফ কমান্ড থাকতে হবে। যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, সেই দেশে কি হতে পারে? মান ইজ্জত কোথায় যায় আমাদের? আ মন্ত্রী ইজ নট আ পারসন, আ মন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ। সেই মন্ত্রী আমাদের, সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেই কাজ করে, এই দেশে তোগুলি হতেই পারে। মাননীয় স্পিকার, অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না, তবে আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে, মোরালিটি থাকতে হবে। আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার, একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে, কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত, কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না। এটা অসম্ভব। আমার দুঃখ হয়, আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই, কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তু লারমার প্রধানমন্ত্রী, হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন, কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না, এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে, তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনসেনসাস হওয়া উচিত। নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই, শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপির প্রবলেম না। আমরা চাই এটা খোলাসা হোক। কেন এতদিনের রিপোর্ট আসছে না? আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ্ট ছিল তারা কিভাবে 30-40 হাজার কোটি টাকা আছে। আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয়, আমরা জানতে চাই সেই দরবেশা, সেই মুরিদদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না, আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায়। এবং আপনার সমন্বয়হীনতার ব্যাপার দেখেন, সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ, ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান, সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই, আমি তো জানি না। হোয়াট আ মকারি! এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে, উনি ইনফরমেশন দিবে কিভাবে? মাননীয় স্পিকার, প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির 10 টাকা শেয়ার নাকি 290 টাকা হয়েছে। উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে করবে কি?
1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন। এই সমন্বয়হীনতার অভাব, বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া, আর শুধুমাত্র বলা এখানে করাপশন, এখানে করাপশন, হাজার হাজার। আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে, ডেকে এনে ফল করায়। মান স্পিকার, আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন। 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের মধ্যে একটা প্রকট উত্তেজনা চলছে। এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ব্রিফিং শেষে বাইরে বেরিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে যে সাক্ষাৎকার দিয়েছেন বিক্রম মিশ্রি এবং অন্যান্য সংসদ সদস্য, সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে দৃশ্যমান ভাবেই হোক বা লোক দেখাতেই হোক, ভারত এই আলোচনাকে ইতিবাচক হিসেবে নিয়েছে। শশী থারুর এই মিটিং থেকে বের হবার পর সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন। তিনি বলেন যে বিক্রম মিশ্রির কাছ থেকে আমরা যে তথ্যটি পেলাম তার মধ্য দিয়ে আমরা জানতে পারছি যে অসাধারণ একটা সূচনা হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তরণের। এর বাইরে অন্যান্য সংসদ সদস্যকেও মিডিয়া প্রশ্ন করেছিল, তারাও একই কথা বলেছেন যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে উত্তরণ ঘটানো যায় সেই বিষয়ে। বিক্রম মিশ্রি কোন কোন দিকে আলোচনা করেছেন, সম্পর্ক তৈরি করবার জন্য কি কি কর্মপন্থা তৈরি করছেন সেই বিষয়েও আমাদেরকে অবহিত করেছেন। মানে ভারতের পক্ষ থেকে লোক দেখানো হলেও একটা ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। আসলে কি ঘটনা ঘটছে? এই ইতিবাচক খবরের মধ্যে আরেকটি নেতিবাচক খবর হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ করবার অভিযান শুরু হয়েছে। সেটা হতেই পারে বাংলাদেশে যদি অবৈধ ভারতীয়রা থাকে তাহলে আমরাও অভিযান করতে পারি, বা ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন যে ভারতীয় অবৈধ নাগরিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বৈধ না হতে পারেন তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে। সুতরাং এই উদ্যোগটিকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না যদি কেউ অবৈধভাবে ভারতে থেকে থাকেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে 3টি বিষয়ে আকুতি জানাচ্ছে ভারত। সেই 3টি বিষয় কি? প্রথমত হচ্ছে ব্যবসা, বাণিজ্য, পর্যটন, এই 3 মিলিয়ে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কূটনীতি, আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নিরাপত্তা। প্রিয় দর্শক, এই 3টি বিষয়ের উপরই আলোচনা করতে চাই। ভারত বাংলাদেশের মধ্যে এই উত্তেজনাটা শুরু হয়েছে কিন্তু ভারতের অভ্যন্তর থেকে। তবে ভারত এই স্যাবোটেজ তৈরি করে যে সফলতা আনতে চেয়েছিল তা পারেনি। এর 2টো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আর দ্বিতীয় কারণটি হচ্ছে ইসকনের কর্মীদের দ্বারা বাংলাদেশের চট্টগ্রামের আদালত চত্বরে অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড। এই 2টো ঘটনা কিন্তু স্যাবোটেজকে বাস্তবায়ন করতে দেয়নি। এটাকে প্রকৃতির প্রতিশোধ বলা যায়। এখন 3টি বিষয়ে ভারত আকুতি করছে, অনুনয় বিনয় করছে যে বাংলাদেশ যেন এই 3টি বিষয়ে আগের মতো সম্পর্ক স্থাপন করে ভারতের সঙ্গে। প্রথম বিষয় হচ্ছে পর্যটন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন। কিসের জন্য? প্রথমে হচ্ছে দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য, দ্বিতীয়ত কেনাকাটার জন্য। এই যে বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন, এর ফলে অর্থনৈতিকভাবে লাভবান হতো ভারত। আমি যদি বাংলাদেশের সঙ্গে লাগোয়া ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর কথা বলি, প্রথমে পশ্চিমবঙ্গের কলকাতা, দ্বিতীয় আসি আসামের গুয়াহাটি, করিমগঞ্জ, তৃতীয় ত্রিপুরার আগরতলা। এই 3টি রাজ্য সরাসরি বাংলাদেশের দর্শনার্থীদের দ্বারা উপকৃত হয়েছে। বিশেষ করে এই 3টি অঞ্চলে ব্যবসা বাণিজ্য নির্ভর কিন্তু করে বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতার উপর বা পর্যটন করার উপর। কিন্তু গত 2 মাস ধরে যে উত্তেজনাটা ছড়িয়েছে, বিশেষ করে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারত সম্পর্ক যে শীতলতার দিকে নিয়ে গেছে, এর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। ইতোমধ্যেই ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করেছেন, অনেক ব্যবসায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তা আবার প্রত্যাহার করেছেন। এটা হচ্ছে প্রথম একটা বিষয়। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের বৈদেশিক মুদ্রা আহরণকারী 5টি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ছোট্ট হলেও এখানে কিন্তু বড় একটা স্টেক হোল্ডার বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের জন্য। আপনারা জানেন বাংলাদেশে ভারতের বিপুল সংখ্যক মানুষ কাজ করে, তাদের অর্ধেকেরও বেশি অবৈধ বলে নানা সূত্র নিশ্চিত করছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ ডলার যেত বাংলাদেশ থেকে ভারতে, এটা তো গত 2 থেকে 3 মাসে বন্ধ হবার উপক্রম হয়েছে। তাহলে আমরা দেখছি যে পর্যটন, রেমিটেন্স প্রবাহ, এর সঙ্গে রয়েছে যে বাংলাদেশের পণ্য আমদানি।
আমরা অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল ছিলাম, যেমন ধরুন পেঁয়াজ, আলু, গম, চাল, ডাল, চিনি। এই বিষয়গুলোর ক্ষেত্রে যেহেতু ভারতই প্রথম বাংলাদেশের জন্য ভিসাকে সীমিত করেছে, সুতরাং জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা ভিন্ন বা বিকল্প পথের দিকে গিয়েছে। যেমন পেঁয়াজ বা চিনির ক্ষেত্রেই বলি, পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ, তুরস্ক, চীন, মিয়ানমারের কাছ থেকেও এখন পেঁয়াজ, চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিচ্ছে। আসলে পৃথিবীতে কেউ যদি সহযোগিতা না করে, বা পৃথিবীতে কেউ কিন্তু অপরিহার্য নয়। যদিও প্রতিবেশী কখনো বদলানো যায় না, কিন্তু কেউ যদি বলে যে আমি একমাত্র বিকল্প বা আমার কোনো বিকল্প নেই, আমি অপরিহার্য, তাহলে কিন্তু সেটা বড় ধরনের ভুল। আমরা গত 3 মাসে তাই দেখলাম। ভারত মনে করেছে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যদি বাংলাদেশ আমাদের কাছ থেকে না নেয় তাহলে একটা সংকট তৈরি হবে। ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসায়ীরা সেই সংকট কাটিয়ে বিকল্প পথ তৈরি করে ফেলেছে। সুতরাং এই ক্ষেত্রেও ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। একইভাবে আমি যদি ভারতের রপ্তানির বিষয়গুলো দেখি, তাহলে ভারত বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে, যেমন মাছ, বিপুল সংকট তৈরি হয়েছে এই মাছ না যাবার কারণে ভারতে, বিশেষ করে আসাম এবং ত্রিপুরা অঞ্চলে। কারণ পুরোপুরি এই দুটো অঞ্চল মাছের জন্য বাংলাদেশের উপর নির্ভর করে। ফলে এই ধরনের উত্তেজনার মধ্যেও কিন্তু টনকে টন মাছ গিয়েছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামে। প্রিয় দর্শক, এর বাইরে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের একটা উদাহরণ যদি সামনে রেখি, একদম শুনশান পরিবেশ। সেখানকার হোটেল, হাসপাতাল, রেস্টুরেন্টগুলো একেবারে ফাঁকা, কোনো দর্শনার্থী নেই। কারণ ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বাংলাদেশিদের উপরই নির্ভর করতো। একইভাবে ত্রিপুরার আগরতলার ক্ষেত্রেও বলা যায়। সুতরাং ভয়াবহ একটা সংকট তৈরি হয়েছে। এখন দুঃখ প্রকাশ করে বা ক্ষমা চেয়েও আগের অবস্থা ফেরাতে পারছে না ওই অঞ্চলগুলোর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। নিউজটা গণমাধ্যমে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলা যায়, হতাশামূলক কমেন্ট, পাশাপাশি অনেকে আবার 2-4টা গালিও দিচ্ছেন। কেউ কেউ আবার লেখছেন, তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল? শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানাইছেন, আর তুমি কেমনে পারলা? এখন বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগ সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি, আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব। তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিল প্রায়, এটা বাস্তবতা, আপনাদের খেয়াল থাকার কথা। তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির, এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে, সোজা রাখছে বিএনপি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি বিএনপি ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অনলাইন কিংরা, সাংবাদিক ইলিয়াস, পিনাকিরা, আরও যারা আছেন, তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন, ঝাঁকুনি দিয়েছিলেন, সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো, তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটাও বড় কথা, হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন। তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু তো আছেই। এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির সম্পর্ক ভালো ছিল না, এটা তিনি নিজেই বলছেন। এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না, তিনি রাষ্ট্রের হন। তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয়, যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না। দর্শক, যাই হোক, দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন, বা দাওয়াত পেয়েছেন, বা সম্মান পেয়েছেন। আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZ-M জাহিদ হোসেন। তিনি বলছেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি। এখন এটাকে কে কিভাবে দেখছেন? রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে? বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন, যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে, আমরা সেদিকে যদি না যাই, তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে, এটা সবাই বোঝে। হয়তো 2 বছর 3 বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্ন হতে পারে, বৈষম্য বিরোধী শক্তি এখানে আপনার চলে আসতে পারে, অথবা জামাত ইসলাম চলে আসতে পারে। বাট রাইট নাও 2-4-6 মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই। তো সেদিক থেকেও আপনার বিএনপি সরকার ক্ষমতা আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও। আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তা ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ, অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গা থেকে তিনি এই কাজটা করবেন, এটা খুবই স্বাভাবিক। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে, অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না। অনেকে মনে করছেন যে আগামী 2-4-6 মাস বা 1 বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে, যেমন করে 5ই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন হবে না।
আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন, ভারতের বিশ্লেষণটা দেখছেন তো, যে আগামী 10 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, কারণ যেই 16 বছরের শাসনামল এগুলার মেমোরি সরতে সরতে একটা সময় লাগবে। আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে, নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে, যেটাতে এখনো আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলো করছে বিভিন্ন জায়গায়। তো এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি ওনারও বয়স হয়েছে, আগামী 10 বছর উনি বাঁচে কিনা, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাঁচেন কিনা, তা এখানে নানান কিছু ঘটতে পারে। সো মানে বর্তমানটাকেই সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে। আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা আন্তরিকভাবে দিচ্ছেন, কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন এই পদটা এই মুহূর্তে এটা বিএনপির গিফট করা। বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো, এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াইছে না, তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে, অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে, এটা বোঝাই যায়। তো সেই জায়গা থেকে -2 ফর্মুলাটা মাথায় কাজ করছে, অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল। বিএনপির স্বার্থে দাঁড়ালেও দিন শেষে সুযোগটা বা লাভটা কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।